আসসালামু আলাইকুম দর্শক, এদেশে ধর্ম বা বিশেষ করে ইসলামকে পুঁজি করে, মানবতাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা নতুন কিছু নয়। যখন কোনো কথিত রাজনৈতিক নেতা বা রাজনৈতিক গোষ্ঠী এ ধরনের ব্যবসা করে, তাতে আমরা কষ্ট পাই বই কি, অবাক হই না, বিস্মিত হই না। কিন্তু যখন একই ধরনের জঘন্য কোনো রাজনৈতিক ব্যবসা কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতায় টিকে থাকতে এই ধরনের জঘন্য ব্যবসা করে, তখন সেটাকে আমরা কিভাবে গ্রহণ করব? কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা? আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা। আমি তার বিষয়ে পরে আসছি, তার আগে একটু জানিয়ে রাখি যে ফিলিস্তিনিদের উপর যে ভয়ঙ্কর নৃশংসতা চলছে, বিভৎসতা ঘটনা হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম, অন্য রকম। নিশ্চয় কোনো অবস্থাতেই সহিংস হোক সেটি আমরা চাই না, এবং এটি হওয়ারও কথা নয়। কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিবাদ জানানোর নামে তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন, সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান। এবং এগুলো কেন হলো? আবারও ফিরে আসি ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা। তিনি গত রোববার তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনিদের পক্ষে। কি পোস্ট দিলেন? কেএফসি, নেসক্যাফে, কোলগেট, কোকাকোলা, লেস চিপস, ডাব সাবানের মতো পণ্য বর্জনের একটি ভিডিও তিনি আপলোড করলেন। প্রথম কথা হচ্ছে, তিনি একজন মানুষ, তিনি প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? আচ্ছা, ডাক যদি দেনও বা, এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয়? মানুষের সঙ্গে হিপোক্রেসি নয়? তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন, এবং সরকার কনভিন্স করতে পারেন যে এই পণ্যগুলো আমরা নিয়ে আসবো না, যদি সেটি সম্ভব নয়। তিনি ভালো করেই জানেন। আচ্ছা, যখন সেটি সম্ভব নয়, তিনি তো আর সাধারণ কাতরের কোনো মানুষ নন, বা সুশীল সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন। তিনি এখন সরকারের একটি পার্ট। সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে, সেগুলো বর্জনের ডাক দিন কিভাবে? এটা স্ববিরোধিতা নয়? আচ্ছা, যখন ডাক দিচ্ছেনই, তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে। বিদেশি বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি পর্ব চলছে। আগামী বুধবার প্রধান উপদেষ্টা সেটি উদ্বোধন করবেন। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের গত 2024-এর চলতি মাস পর্যন্ত বলা যায়, অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত 2023-24-এ যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল, 5 আগস্টের পরে ঠিক একই সময়ে 24-25 অর্থ বছরে এই সময়ে বিদেশি বিনিয়োগ কমেছে 71%। এবং বিদেশি বিনিয়োগ যে কারণে হচ্ছে না, তার অন্যতম মূল কারণ রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতা। এইসবকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে শূন্যের কোঠায় নেমে আসছে। সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আর ঠিক ওই সময় দেশের বিভিন্ন স্থানে বিদেশি পণ্য লুটতরাজ, বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো। কি মেসেজ দিতে চাইছে সরকার? এবং আসিফ নজরুলের এই যে পোস্টটি, সেটি কতভাবে স্ববিরোধিতায় পূর্ণ। ভাই, ইসলাম রক্ষা করবেন, ইসলামের জয়গান গাওয়ার চেষ্টা করছেন, মানবতার জয়গান গাওয়ার চেষ্টা করছেন, গান সমস্যা নেই, কিন্তু এগুলো রক্ষা করা তো দূরের কথা, বরং এর বিপরীতে গিয়ে আপনারা যে অবস্থান নিচ্ছেন, যে ভয়ঙ্কর মব ক্রিয়েট করা হচ্ছে। আমি যদি বলি, বা অন্য কেউ যদি ধরনের মন্তব্য করে থাকেন, যে সোমবার যেই মবগুলো ক্রিয়েট করা হলো দেশের বিভিন্ন স্থানে, বাটার শোরুমে, কেএফসির শোরুমে, আরো বিভিন্ন বিদেশি পণ্যের শোরুমে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা হলো, লুটতরাজ করো, মানে কি অদ্ভুত বিষয়।
বিদেশি পণ্য বয়কটের কথা বলছে আবার তৌহিদি জনতার এই অংশবিশেষ মানুষেরা, তারা আবার সেই বিদেশি পণ্যগুলো লুট করছেন ব্যবহারের জন্য। ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন যে কিভাবে তারা পায়ের মাপ দিয়ে দিয়ে জুতা পর্যন্ত তারা টেনে নিয়ে যাচ্ছে, বাটা শোরুম থেকে লুট করে নিয়ে যাচ্ছে। কি মেসেজ দেবে এগুলো? এবং সিলেট, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, গাজীপুর, বরিশাল এরকম প্রায় 8 থেকে 10টি জেলায় কম বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে। কোন ধরনের চিত্র আঁকার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের সামনে এই বাংলাদেশকে নিয়ে? এবং এই যে বিদেশি সম্মেলনের কথা বলছিলাম, এটা বিনিয়োগ বোর্ড বা বিডার উদ্যোগেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনিও গণমাধ্যমকে বলছেন, এমন এক সময় যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন আমাদের দেশবাসীর কাছে এ ধরনের উদাহরণ স্থাপন করা দুঃখজনক। এসব ব্যবসার বেশিরভাগই স্থানীয় বিনিয়োগকারী, কেউ কেউ বিদেশি যারা বাংলাদেশকে বিশ্বাস করতেন, তারা সবাই দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। যারা এই জঘন্য ভাঙচুর করেছে তারা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু। এবং আরো একটি মজার বিষয় আরেকবার উল্লেখ করি, যখন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, লুটতরাজ ভাঙচুর চলছে, ধর্ষণের ঘটনা ঘটছে এবং আরো নানান ধরনের অপকর্ম ঘটছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা সরকারের সহযোগী নানান গোষ্ঠী থেকে বলা হচ্ছে এইগুলো যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এগুলো ঘটাচ্ছে। তাহলে কারা অস্থিতিশীল করতে চায়? যারা লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে দৃশ্যপটে। আচ্ছা, যদি থেকেই থাকে, আমি তর্কের ক্ষেত্রে ধরে দিলাম থেকেই আছে, তাহলে তাদেরকে কেন ধরা হয়নি ওই সব জায়গা থেকে? ধরা তো হচ্ছে না, ব্যবস্থা তো নেওয়া হচ্ছে না। যারা এই পর্যন্ত মব ক্রিয়েট করেছে, বুলডোজার বাহিনীর সৃষ্টি হয়েছে, বুলডোজার বাহিনী বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অপকর্ম চালিয়েছে, তাদের কাকে ধরা হয়েছে? হয়নি তো। এসব সির্ফ গাঁজা করে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবং আইন উপদেষ্টা যে কাজটি করেছেন, তিনি সরকারের একজন মন্ত্রী হিসেবে, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হিসেবে এটি কোনোভাবেই করতে পারেন না। বরং তার এই ধরনের পোস্টে এই যে সুযোগ সন্ধানী কথিত তৌহিদি জনতা, তারা বিশেষভাবে সুযোগটি নিয়েছেন, উৎসাহিত হয়েছেন। কি অদ্ভুত এক রাষ্ট্রে আমরা বাস করছি! এই বুঝি ইসলামের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরা, এই বুঝি মানবতার পক্ষে নিজেদের চিত্র ভয়ঙ্করভাবে, নিজেদের অবস্থান ভয়ঙ্করভাবে তুলে ধরা। কি বিচিত্র এই দেশ! প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ অচিরেই ভিক্ষুকের জাতিতে পরিণত হবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। গতকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের কারণ হচ্ছে ইসরায়েলের প্যালেস্টাইনের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে। প্যালেস্টাইনে যে দীর্ঘদিন যাবৎ যে ধ্বংসযজ্ঞ চলছে, এই অগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবীর অবস্থান, সারা পৃথিবীর সাথে আমাদের বাংলাদেশের আমাদেরও অবস্থান। কিন্তু আমাদের অবস্থানের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত নিন্দনীয়। গতকাল সোমবার বিশেষ করে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু কোথাও ভাঙচুরের কোনো, ধ্বংসযজ্ঞের কোনো খবর কি পেয়েছি? আমরা পাইনি। কিন্তু বাংলাদেশে ধ্বংসযজ্ঞের একটা খবর পাওয়া গেছে। এই ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ গুজব ভিত্তিক। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, বরিশাল বিভিন্ন শহরে, বিশেষ করে বেছে বেছে বাটা, KFC, পিজা হাট কিংবা কোকাকোলা পণ্য যেখানে আছে, কিংবা কোকাকোলার সাইনবোর্ড, কোকাকোলা, ফান্টা, স্প্রাইটের সাইনবোর্ড যেসব দোকানে আছে সেসব ভেঙে ধ্বংস করা হয়েছে। আমরা কি আসলে শুধুমাত্র ধ্বংস করতেই জানি? আমরা কি গড়তে জানি না?
এই যে 5 অগাস্ট পরবর্তী সময় থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, গণভবন থেকে শুরু করে, সংসদ ভবন থেকে শুরু করে, সংসদ সচিবালয়, ওই যে যাত্রা শুরু হলো ভাঙচুরের, সেই যাত্রা যেন থামছে না। একবার ভাবলে খুব কষ্ট লাগে যে আজ থেকে 8 মাস আগেও দেশটা তো এইরকম ভাঙচুরের মধ্যে ছিল না। হঠাৎ করে কি হলো? আমরা কোথায় নেমে গেলাম? এই যে এইভাবে যে ভাঙচুর করছি আমরা এই যে বহুজাতিক কোম্পানিগুলোর অফিস ভাঙচুর করছি, শোরুম ভাঙচুর করছি, এই কোম্পানিগুলো ইসরায়েলের সাথে আসলে সংযোগ কি? একটা গুজবের উপর ভিত্তি করে আমরা এগুলো ভাঙচুর করছি। এই যে কোম্পানিগুলো ভাঙচুর করা হচ্ছে, বাস্তবতা হলো এই কোম্পানিগুলোর সাথে, এই কোম্পানিগুলো ইসরায়েলে এগুলোর জন্মই নয়। যেমন বাটার জন্ম চেক প্রজাতন্ত্র এবং বর্তমানে এর সদর দপ্তর লুজান, সুইজারল্যান্ড। কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন, এর সদর দপ্তর হলো লুইসভিল, কেনটাকি, যুক্তরাষ্ট্র। পিৎজা হাট একটি মার্কিন কোম্পানি। কোকা-কোলা একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি। ইউনিলিভার যুক্তরাজ্যের কোম্পানি। অর্থাৎ এই যে বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকার জন্ম নেয়া প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করতে এসছে, বাংলাদেশে ব্যবসা করছে। আমরা সুযোগ পেলে এগুলো ভাঙচুর করি। এরা যদি ব্যবসা গুটিয়ে নিয়ে যায়, কি হবে? ক্ষতিগ্রস্ত হবেন আপনি। দেশটা চতুর্দিক দিয়ে ধ্বংস শুরু হয়ে গেছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক আরোপ, আগামীকাল 9 এপ্রিল রাত 12:01 থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সময়ে এই শুল্ক কার্যকর হবে। এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে সেটি 52% বর্ধিত শুল্ক দিয়ে ঢুকতে হবে। আগে যেটি এভারেজ 15%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আউট। ইতোমধ্যেই দীর্ঘ ছুটি গেছে। এই ছুটির পরে গত রবিবার থেকে, গত পরশু থেকে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু মার্কিন কোম্পানিগুলো থেকে, মার্কিন বায়ারদের থেকে ইতিমধ্যেই মেল পেতে শুরু করেছে, বার্তা পেতে শুরু করেছে। সেই বার্তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ করা, বাংলাদেশি পণ্য বিশেষ করে প্রবেশ করা এক প্রকার নিষিদ্ধ। বাংলাদেশ সরকার এই ব্যাপারে কি করেছে? বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, চিঠি দিয়ে ক্ষান্ত হয়েছে। একবার চিন্তা করুন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বন্ধ, আমরা দেশে ভাঙচুর করছি, গড়বার পরিবর্তে শুধুমাত্র ভাঙছি। এর শেষ কোথায়?